সকলের প্রতি আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আইএন টিভির স্ক্রিনে এই মুহূর্তে যারা রয়েছেন সকলের প্রতি অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি চৌধুরী মুরাদ। আপনারা জানেন প্রতি শুক্রবার এই সময় আপনাদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে প্রবাসী মানুষের চিন্তা চেতনা এবং ভাবনা নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। কমিউনিটি ফোকাস, সেই কমিউনিটি ফোকাসে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমাদের যথারীতি প্রতি সপ্তাহের মতো আপনাদের সামনে আমরা যে অতিথি এবং একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে উপস্থাপিত হই এবং আপনারা সেই বিষয়কে আমরা একটা সম্যক ধারণা নিয়ে আমরা যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করি, কমিউনিটিকে জানান দেওয়ার চেষ্টা করি এবং সেই হিসেবে যদি কিছুটা হলো এই বিষয়ে উপকৃত হওয়া যায় সামগ্রিকভাবে, তাহলে আমাদের এই আয়োজনের সফলতা আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আইএন টিভি আপনাদের সাথে রয়েছে সবসময় কমিউনিটি এবং এই প্রবাসী মানুষের বিভিন্ন বিষয় এবং উন্নয়ন সব কিছুতেই একটা শরিকদার হিসেবে কাজ করে যাচ্ছে আপনাদের জন্য। তো অনুষ্ঠানে আর কথা না বাড়িয়ে আমি এবারে আজকে যে প্যানেলে যে বিষয় হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাময় উন্নয়ন ও প্রবাসীদের ভূমিকা। সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। আমাদের সাথে রয়েছেন খতিবুর রহমান, আমার ডানে রয়েছেন। খতিব ভাই, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান হিলভিউ ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং আইএন টিভির কলাকুশলী যারা আছেন সবার প্রতি রইল আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। জি বলুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যিনি খতিবুর রহমান তিনি হচ্ছেন বাংলাদেশ থেকে ব্রিটেন এবং বিশেষ করে লন্ডন এবং ইউরোপের কিছু দেশে ভ্রমণে এসেছেন এবং তিনি বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান দায়িত্ব রয়েছেন এবং তার নিজস্ব পর্যটন শিল্পের উন্নয়নে তার প্রতিষ্ঠান রয়েছে এবং সে সাথে তিনি কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন জনাব খতিবুর রহমান সাহেব। পরিচিত হলাম তার সাথে এবং আমার যিনি বামে রয়েছেন, আমি না বললে আপনারা অবশ্যই জানেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, সাংবাদিকতার একজন জ্যেষ্ঠ বড় ভাই হিসেবে বলা যায়, যিনি ব্রিটেনে বাংলাদেশ থেকে ব্রিটেনে, আমি আগেই কিছু বলে রাখছি, যার যে সম্ভাবনা, যে জিনিস নিয়ে আমরা কথা বলছি সেই সম্ভাবনাময় একজন সাংবাদিক, লেখক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সে সাথে মানবাধিকার নেতা, বিভিন্ন ক্ষেত্রে দেশ এবং প্রবাসীর মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি হচ্ছেন দর্পণ সম্পাদক, দর্পণ টিভির সিইও জনাব রহমত আলী সাহেব। আজকে রহমত আলী ভাই এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আপনাকেও ধন্যবাদ। আমি ভালো আছি। আমি আসলে খুব ভালো একটা অনুষ্ঠানে আজকে আসতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি এবং বিষয়টি আপনি বলেছেন এবং সেই বিষয়টি আমাদের আজকের দিনের প্রধান আলোচ্য বিষয়। আমি এর সাথে থাকতে পেরে খুবই খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। সেটা আমরাও অত্যন্ত খুশি বলা যায়, আনন্দিত, যে জন্য যে 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 প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে যাচ্ছি সেই বিষয়ের একটা সম্যক ধারণা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা কাজ করে যাচ্ছি। গত সপ্তাহে কিন্তু আপনাদের একটা আনুষ্ঠানিকতা ছিল আপনার অফিসে, দর্পণ অফিসে। সেই জায়গায় আমরা দেখেছি বাংলাদেশের বিমান এবং ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়েও আপনারা কথা বলেছেন। এই কমিউনিটির বিজ্ঞজনেরা দেখলাম যত মানুষ ছিলেন সবই কিন্তু অত্যন্ত প্রজ্ঞাবান এবং আপনি সেই জায়গায় এই মানুষগুলোকে নিয়ে আপনাদের মত বিনিময় করেছেন এবং আমরাও সেই জায়গা থেকে আইএন টিভির পক্ষ থেকে আপনাদের ফুল কাভারেজ দেওয়ার চেষ্টা করেছি, অনেকের সাক্ষাৎকার নিয়ে একটা রিপোর্টও করেছি এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমি মনে করি যে আজকের এই প্রতিপাদ্য বিষয়ের সাথে আপনার যে সম্পৃক্ততা, একটা সুন্দর আলোকপাত হবে এবং আমরা জানান দেব এবং আমাদের এই যে আমাদের প্রবাসী এবং দেশের উন্নয়নের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা রয়েছে সেই বিষয়ে বিশেষ করে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সদয় দৃষ্টি দেবেন। আমি প্রথমেই যাচ্ছি জনাব খতিবুর রহমান সাহেব। বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ। বদ্বীপের মনে করেন সুন্দরবন গিরে, কক্সবাজার গিরে, সিলেটের বিভিন্ন ধরনের রাতারগুল বলেন এবং সব জায়গায় সুনামগঞ্জ, মৌলভীবাজার, চিটাগাং, ঢাকা, সব
পুরো বাংলাদেশ, কুমিল্লা বলেন, আমি বলবো যে 64টা জেলার ভিতরেই কিন্তু অত্যন্ত নান্দনিক একটা নৈসর্গিক অবস্থান রয়েছে সৃষ্টিকর্তার সৃষ্টির এই সুন্দর কারুকার্যময় অবস্থানে এই বাংলাদেশের। তো সেক্ষেত্রে আপনি কাজ করছেন ট্যুরিজম নিয়ে, বাংলাদেশের মানুষকে ট্যুরিজমের আপনি কি মনে করেন যে একটা ভালো অবস্থান রয়েছে? এবং বিশ্বের যারা ভ্রমণপ্রিয় মানুষ রয়েছেন, ইবনু বতুতা বলেন আর অন্যান্য যারা পর্যটক ছিলেন, আলেকজান্ডারই বলেন বা আলেকজান্ডার গ্রেট, তারপরে মনে করেন তিনি তো ভারতে ইনভাইট করতে চেয়েছিল, তারপরে ভাস্কো দা গামা বলেন, আবার বলেন কলম্বাসই বলেন, কিন্তু তাদের কিন্তু সবারই কিন্তু এটা ধারণা ছিল যে ভারত অর্থাৎ এই উপমহাদেশ আমরা বাংলাদেশের ভ্রমণ করার। তো যারা হয়তো পেরেছে, অনেকে পারে নাই। আজকের অবস্থান থেকে এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশের সম্ভাবনাকে কিভাবে দেখেন এই ট্যুরিজম সেক্টরে? ধন্যবাদ আপনাকে। আসলে পর্যটনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা যেটা বলে থাকি যে পুরো বাংলাদেশটাই একটা পর্যটন কেন্দ্র। আমাদের সম্পদের কোনো ঘাটতি নাই, সম্পদের অভাব নাই, এবং আল্লাহ প্রদত্ত, ক্ষুধা প্রদত্ত যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এগুলাতে ভরপুর। আমাদের যেটা করতে হবে, এই সম্পদের ব্যবহারটা যাতে সঠিক ব্যবহার আমরা করতে পারি। এই সম্পদের সঠিক ব্যবহার করতে না পারার কারণে, যেটা বিশ্ব পর্যটন সংস্থা, জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা প্রতিটা বছর এক একটা থিম নিয়ে আসছে সামনে, যাতে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে, পরিবেশের কারণে তো জলবায়ু পরিবর্তন হচ্ছে, যে পরিবেশ আগে রক্ষা করার দরকার। আমরা যে পরিবেশ নিয়ে গর্ব করি, যে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গর্ব করি, সেই প্রকৃতি যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা কী নিয়ে গর্ব করব? আগে তো আমাদের প্রকৃতি রক্ষা করতে হবে। প্রকৃতি যদি থাকে, রক্ষা হয়, তাহলে আমাদের পর্যটন শিল্প এগিয়ে যাবে। আমরা গর্ব করি এই পর্যটন শিল্প, আমাদের সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, পর্যটন নিয়েই আমরা গর্ব করি। এবং কী করতে হবে? জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা যে থিম নিয়ে আসলো, যে আমাদেরকে ইকো ট্যুরিজমের দিকে এগিয়ে যেতে হবে। ইকো ট্যুরিজমটা কি? আমাদের পরিবেশকে অক্ষত রেখে আমার পর্যটন কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, উন্নয়ন কর্মকাণ্ড। যখন দেখা গেল যে এটা এই থিম নিয়েও পর্যটন বা পরিবেশকে রক্ষা করা যাচ্ছে না, তখন সামনে নিয়ে আসলো যেটা রেসপন্সিবল ট্যুরিজম, অর্থাৎ দায়িত্বশীল পর্যটন। এই দায়িত্বশীল কারা হবে? তারা 7টা শ্রেণীকে ভাগ করে দিল। এটা এনজিও হবে, স্থানীয় সরকার হবে, স্থানীয় পিপল হবে, এরপরে জনপ্রতিনিধি, এইভাবে 7টা শ্রেণীকে ভাগ করে দেওয়া হলো, যে এরা দায়িত্ব নিয়ে যাতে পরিবেশটা রক্ষা হয়। যখন দেখা গেল না এই থিম নিয়েও পরিবেশকে রক্ষা করা যাচ্ছে না, তখন যে পরবর্তী যে থিম নিয়ে আসলো রেসপন্সিবল ট্যুরিজম, যেটা হলো ভলান্টারি ট্যুরিজম। যে আমি যখন একটা পর্যটন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমি সাপোজ জাফলং যাব, আমি যাতে হাতে করে একটা বৃক্ষের চারা নিয়ে যাই, নিজে রোপণ করে আসি। কারণ আমরা ইচ্ছে করেও যদি পরিবেশকে নষ্ট না করি, কিন্তু মাস পিপল যখন যেখানে যাতায়াত করবে, সেখানে অবশ্যই পরিবেশের উপর একটা এফেক্ট চলে আসবে। আমরা এখনও চেষ্টা করি, আমরা ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে, এবং এই শিল্পের সাথে যারা জড়িত তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সরকারের সাথে দেন দরবার যেটা করার সেটা করে যাচ্ছে। এবং পর্যটন শিল্পের ব্যাঘাত ঘটে, ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত যখন সরকার নেয়, তখন বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন এটা নিয়ে ফাইট করে। অর্থাৎ বাংলাদেশের টোটাল ট্যুরিজম ডেভেলপের জন্য ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন ফাইট করে, এবং সেই প্রতিষ্ঠানের, সেই অ্যাসোসিয়েশনে আমি একজন ভাইস চেয়ারম্যান হিসাবে আমি এটার অংশীদার। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। খুবই সুন্দর এবং প্রিসাইসলি কথা বলেছেন আমাদের যে খতিবুর রহমান সাহেব, যিনি এই সেক্টরের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত এবং তিনি কাজ করে যাচ্ছেন। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে অনেকেই, যে বিষয়টা আমাদেরকে জানানো দিল যে বাংলাদেশেও আসলে শুধু কথায় নয়, কাজের সাথেও কিন্তু মিল দেখি। বাংলাদেশের ট্যুরিজম অর্থাৎ এই শিল্পকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রয়াস রয়েছে, সেখানে বিশেষ ভূমিকা রাখছেন জনাব খতিবুর রহমান সাহেব। আমি যে জিনিসটা এখন শেয়ার করতে যাচ্ছি, যে কথাগুলো আমি শুনতে চাচ্ছি, যে বিষয়টা হচ্ছে যে জনাব রহমত আলী সাহেব, আপনি দীর্ঘদিন থেকে আপনি শুধুমাত্র যে বাংলাদেশের উন্নয়নের জন্য তো কাজ করে যাচ্ছেন, ট্যুরিজমের ব্যাপারে কাজ করছেন, বাংলাদেশের পর্যটন শিল্প কীভাবে এগিয়ে গেলে বাংলাদেশের লাভবান হবে এবং সে সাথে প্রবাসী মানুষেরা সেখানে উপকৃত হবে। এবং একটা জিনিস আমরা স্পেসিফিকলি বলতে চাই, যে জিনিসটা গত 2 সপ্তাহ আগেই কিন্তু আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন,
যে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে, হ্যাঁ সেই জায়গায় যদি করা হতো তাহলে বিদেশি যে এই যে পর্যটন শিল্পের যে বিষয় আরও উন্নয়ন হবে। অন্যান্য যেমন মনে করেন একটা টার্কিশ এয়ারলাইন্স যদি এখানে যেতে পারে, কুয়েত এয়ারলাইন্স যেতে পারে, অন্যান্য এয়ারলাইন্সগুলো যদি যায় তাহলে তারা নিজস্ব দেশ থেকে ওই জায়গায় কিন্তু যেতে পারবে এবং তাদের ভ্রমণের একটা স্পৃহা নিয়ে কিন্তু মনে করবে ঠিক আছে আমার নিজের বিমান নিয়ে আমি চলে যাই। তো সেই জায়গা বিমানে একজন যাত্রী হয়ে তার যেখানে ভাড়াও কম রয়েছে এবং বাংলাদেশে একটা দেখার মতো জায়গা, তা ঠিক আছে যায়। তো সেক্ষেত্রে এই যে আন্তর্জাতিককরণ সিলেট এয়ারপোর্ট, সে সাথে সিলেটের মনে করেন যে টুরিস্ট যেগুলো স্পট আছে এইগুলোকে সরকারিভাবে যেগুলো করা হচ্ছে, কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে এটা পাবলিকলি করা হচ্ছে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিদেশের মাঝে যদি ফোকাস করা হয় যে আমাদের এইখানে এই সুযোগ সুবিধা আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধু নামে না, কাজের সাথে আপনারা আপনাদের বিমান নিয়ে নামতে পারেন, আপনারা যে কোনো নিরাপদে ভ্রমণ করতে পারেন আপনারা, এবং এই স্পটগুলো এইভাবে যদি ফ্লাশ করা হয় তাহলে মনে হয় যে আমাদের যে বাংলাদেশের যে সম্ভাবনাময় যে পর্যটন শিল্প সেটা উপকৃত হবে। আর সেই জায়গায় এই উপকৃত হওয়ার জন্য আপনারা যে কাজ করছেন সেভাবে সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে কী ধরনের ভূমিকা রাখার প্রস্তাবনা আপনি রাখবেন? ধন্যবাদ আপনাকে। আমি খতিবুর রহমান সাহেব বলেছেন, আমি এর সাথে সম্পূর্ণ একমত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের পর্যটন শিল্প কোন অবস্থায় আছে সেটা বলেছেন। আমরা আসলে যখন বাংলাদেশে যদি আমরা আমাদের পর্যটন শিল্পের যে সংখ্যা এটা নিরূপণ করি তাহলে দেখি যে অন্ততপক্ষে 700 থেকে 800 পর্যটন কেন্দ্র আছে। এই পর্যটন কেন্দ্র কিন্তু এতগুলো পর্যটন কেন্দ্র কিন্তু অন্যান্য দেশে খুব কমই আছে। বাংলাদেশে যদি পর্যটন কেন্দ্র বা পর্যটনের আকর্ষণ না হতো তাহলে একটু আগে বলেছেন যে ইবনে বতুতা বলেন আর ইউএনসাং বলেন আর শাহজালাল বলেন এবং ইংরেজরা বলেন, এরা প্রায়ই তারা প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই তারা ওলন্দা, ডেনমার্ক, পর্তুগিজ সবাই কিন্তু এখানে গিয়েছে এবং এ কারণে আমাদের দেশ ধরেন বিশ্বে বেশ একটু আলোচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই যে আলোচিত এবং এই যে অবস্থা আমাদের আছে, আমাদের সম্পদ আছে, আমাদের স্থান আছে, আমাদের স্থাপনা আছে, কিন্তু এই স্থাপনায় আমরা কিভাবে বাইরের যে পর্যটকরা আছে কিভাবে তাদের সাথে আমরা ব্যবহার করছি এবং তাদের সুযোগ সুবিধা কতটুকু দিচ্ছি সেটাই হলো আসল বিষয়। আমরা দেখতে পাই যে প্রতি বছর ধরেন 100 কোটির উপরে মানুষ ভ্রমণ করে থাকে বিভিন্ন দেশ পর্যটনের ক্ষেত্রে। আর এই বছরে ধরেন আগামী বছর 2025 সালে সেটা 160 কোটিতে পৌঁছাবে মানুষের পর্যটনের সংখ্যাটা। তো এর কত অংশ আমরা বাংলাদেশে নিতে পারছি এবং বাংলাদেশে তাদেরকে নিয়ে আমরা দেখাতে পারছি বা অ্যাট্রাক্ট করতে পারছি। যদিও বাংলাদেশের পর্যটনের ক্ষেত্র থেকে বর্তমানে ধরেন বৈদেশিক মুদ্রা বা যে জিপিডি আছে যেটা আর কি এটা 4.4 আসছে, কিন্তু অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এটা প্রায় 30%-এর উপরে পর্যটন কেন্দ্র থেকে যেটা আসছে। সুতরাং আমরা আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা বলেন, সেখানে দেখা যায় অনেক গুণ বেশি। তো এই বিষয়টা আপনি যেটা উল্লেখ করেছেন এটা প্রধান এবং মুখ্য ভূমিকা পালন করতে পারে বিমান সংস্থা। বাংলাদেশ বিমান বলেন আর অন্যান্য বিমান বলেন, এই বিমানগুলি মানে এগুলার মানে ইয়ে করতে পারে, প্রসারে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। এই বিমান বাংলাদেশের যেটি আছে দেখা যায় এশিয়ার 2-1টি দেশে তাদের চলাচল আছে, কিন্তু অধিকাংশ দেশে নাই। এখন একজন পর্যটক যদি তার বিমান এদেশে সরাসরি মানে যে সমস্ত পর্যটন কেন্দ্রের মূল স্থান আছে এখানে না আসতে পারে, সিলেটের কথা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, এই যে চা বাগান, এই যে কয়েকটি স্পট আছে, এগুলা যদি তারপরে এখন তো মিঠামণি যে রাস্তা ওইটাও তো হ্যাঁ। তো এই যে সুযোগ সুবিধা আছে এখানে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়ে সিলেটে শুধুমাত্র বাংলাদেশ বিমানই আসা যাওয়া করে, আর কোনো বিমান আসা যাওয়া করে না। এতে হয় কি, নামেই শুধু অন্ধ ছেলের নাম পদ্মলোচন। এখন হয় কি সেটা যে অন্য দেশের মানুষ তো আর বিমানে ভ্রমণ করবে না তাদের প্রয়োজন ছাড়া। যদি সেই সমস্ত দেশের বিমানকে এখানে সরাসরি আসার সুযোগ করে দেওয়া হয় এবং তারা যদি তাদের বিমানে করে আসতে পারে আবার চলে যেতে পারে, তাহলে তাদের আসাটা সহজ হবে, তাদের দেখাটা সহজ হবে, তাদের এই যে খরচটাও কম হবে।
আমরা দেখি যে একজন মানুষ যদি বাংলাদেশে আসতে হয় বাংলাদেশ বিমানে এর মূল্যটা বা এর যে এটা ভাড়াটা আছে এটা অন্যান্য অনেক বিমানের চাইতে বেশি। তো পর্যটন তো আর মানুষের শখের ব্যাপার, শৌখিনতার ব্যাপার। এখানে তো মানুষ এসেনশিয়াল না। যদি কর্মক্ষেত্র হতো তাহলে অনেক ভাড়া দিয়ে আসতো। সুতরাং সেটা যদি আসতে পারে তার নিজের দেশের বিমান এবং সহজ ভাড়ায় আসতে পারে তাহলে তারা এখানে আসতে পারবে। একটি কথা এখানে এসেছে যে তারা অনেকে বলছেন যে অন্যান্য এয়ারলাইন্স যদি সিলেটে আসতে দেওয়া হয় তাহলে বাংলাদেশ বিমানের ব্যবসা কমে যাবে, কিন্তু আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনে হয় যেটা কমবে, কিছুটা যদি কমেও থাকে, কিন্তু সেই পর্যটনের মাধ্যমে এবং অন্যান্য এয়ারলাইন্সের যে এয়ারপোর্টের যে তাদের খরচ হবে বা এয়ারপোর্ট যে মানে ট্যাক্স দিবে, এটার থেকে সেটা অনেক পুষিয়ে নেওয়া সম্ভব। এবং সাথে সাথে সেই বিমানগুলির যে কর্মচারী হবে বা যারা এর সাথে জড়িত থাকবে বাংলাদেশের অনেকের চাকুরির সুবিধা হবে। এবং এই চাকরি যদি হয় তাহলে সেইগুলা পুষিয়ে নেওয়া কোনো ব্যাপারই না। এখানে একটা অন্ধবিশ্বাস, আমার মনে হয় ব্যুরোক্রেসি আছে, এখানে একটি মহল আছে, তারা সবাই বলছে যে এখানে যদি অন্যান্য দেশের বিমানকে আসতে দেওয়া হয় তাহলে বাংলাদেশ বিমানের ব্যবসা মরে যাবে। এটা একটা ভুল ধারণা। এবং এ কারণে তারা দীর্ঘদিন যাবৎ শুধু আন্তর্জাতিক হিসাবে ওসমানী বিমানবন্দরকে বলে যাচ্ছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। আমি এই জন্য এই কথাটি বললাম যে বিমান হচ্ছে আসল ব্যাপার, যে পর্যটনের জন্য। দ্বিতীয় কথা হলো গিয়ে কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় তাহলে সেই জায়গায় তো এক দেশ থেকে আর দেশে নৌকা করে বাসে ট্রেনে করে তো পারা যাবে না। সেজন্য অবশ্যই দরকার। একটা জিনিস আপনার সাথে যে আমার কাছে কিছু বিষয়টা হতো যে আমি বলবো যে আমার এক ধরনের বলার ইচ্ছা প্রকাশ করতেছি। যে জিনিসটা হচ্ছে আপনি মনে করেন এই যে বাংলাদেশ বিমানের যে ব্যবসা কমে যাবে, কিন্তু এখন প্রশ্ন এটা আপনার সাথে একমত, কিন্তু আসলে কমে যাবে। কারণ কমে যাবে এই জন্য যে এখন একটা সিন্ডিকেট, আমি বলবো না সিন্ডিকেট, অবশ্যই বলবো যে এখন অন্যান্য বিমানে যদি আপনার ঢাকা যায়, ঢাকা সেইখানে কম্পারেটিভলি যে জায়গায় ঢাকায় 400 পাউন্ডে যাওয়া যাবে মিনিমাম, হাইয়েস্ট 400 পাউন্ডে যাওয়া যায়, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ বিমানে দেখেন সিলেটে যদি যান মিনিমাম 1200-1400 পাউন্ড, আর ঢাকায় যদি আবার আসেন তাইলে ওইখানে হয়তো 1000 আর 1200, ওইখান থেকে 300-400। এবং সিলেটে এবং ঢাকা এখানে যেই জায়গায় ল্যান্ড করে সেইখানে ভাড়া কম থাকে, সেকেন্ড ল্যান্ডিং হ্যাঁ ওইখানে এইটা ব্যুরোক্রেসি যেটা জিনিস করেছেন, আমি একদম কীভাবে বলবো না, যে একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি অবশ্যই এটা ব্যুরোক্রেসি। এবং সেই জায়গাতে এইখান থেকে তো আমার স্বাধীনতার পরবর্তীতে আমি যে জিনিসটা বলছি যে এই বিমানের জন্য প্রবাসীরাই তো দিয়েছে, তার যে প্রথম যে বিমানের পয়সাগুলো এই প্রবাসীরাই দিয়েছে, কিন্তু সেই প্রবাসীদেরকে আবার মানে রক্ত সোচার মতো সেটাই বিমান ক্রয় করে। প্রথমে বাংলাদেশের বিমান ছিল না, একটা বিমান প্রথমেই প্রবাসীদের, যুক্তরাজ্য প্রবাসীরাই সেই বিমানটা ক্রয় করে দিয়েছিল এবং তার থেকেই বাংলাদেশ বিমানের যাত্রা শুরু 1972 ইংরেজিতে। তো এই প্রবাসীরাই যখন দিল তখন এই প্রবাসীদের প্রতি তো সুবিচার করা উচিত, যাতে করে আরও বেশি প্রবাসীরা এতে আরো ইনভেস্ট করে অথবা প্রবাসীরা এর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। এখন আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আমাদের তো চয়েস নাই। আপনি যদি প্যারাসিটামল, একটা কোম্পানি থেকে প্যারাসিটামল আটার অথবা ময়দার গুল্লি দিয়ে বলেন যে এইটা প্যারাসিটামল খেয়ে যান, তখন আমাদের কোনো চয়েস নাই। তো সেই জায়গায় বিমানে একমাত্র আমরা যদি সিলেটে যেতে চাই তাহলে আমাদের একমাত্র চয়েস হচ্ছে যে বিমান যেখানে লাভজনক অবস্থানে এই প্রবাসীরাই কিন্তু তারা করছে। আমি বলছি না যে শুধু সিলেটের মানুষ আছে, আপনার সিলেটের তো অন্যান্য আমাদের বাংলাদেশের অন্যান্য মানুষও সিলেটে যাচ্ছে, তো সেখানে যদি এই ধরনের সুযোগ সুবিধা হয় তাহলে পুরো বিশ্ব উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ যাচ্ছি আমি খতিবুর রহমান সাহেবের কাছে। খতিব ভাই, যে জিনিসটা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে ট্যুরিজম ডেভেলপার হিসেবে কাজ করে যাচ্ছেন, সেখানে আপনি কি মনে করেন যে বিশ্বের, আমি বলছি না যে এইখানে যারা সরকারি যে সহযোগিতা বা এটা আমি আরো ভালো জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিশ্বায়নে বিশ্বের অপরাপর দেশ যারা তার পর্যটন শিল্পের উত্তরণে যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধরনের কাজ কি বাংলাদেশে হচ্ছে কিনা? এটা আসলে আমি দুঃখ নিয়ে বলি আপনাকে, আমাদের আসলে দুর্ভাগ্য, আমাদের মন্ত্রণালয় আছে, মন্ত্রী মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে, কিন্তু আমরা সেই হিসাবে পর্যটনের আশানুরূপ উন্নয়ন দেখতে পাচ্ছি না, এটা বাস্তব যেটা। দ্বিতীয় কথা হলো, আমি যখন আমার একটা অঞ্চলে পর্যটন কর্মকাণ্ড বা নতুন একটি পর্যটন কেন্দ্র আবিষ্কৃত হবে,
তখন ফার্স্ট প্রায়োরিটি যেটা হবে যে দুর্গম পর্যটন কেন্দ্রগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুর্গম অঞ্চলে হয়। জি, তখন আমাদের অবকাঠামোগত উন্নয়ন দরকার। অবকাঠামো দুই ধরনের উন্নয়ন হলো, একটা হলো সরকারি করবে, একটা হলো বেসরকারি। ফার্স্ট প্রায়োরিটি হলো সরকার যদি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো নির্মাণ না করে, তাহলে বেসরকারি সেক্টর থেকে উদ্যোক্তা বিনিয়োগকারীরা যাবে না। প্রথমে আমি দেখবো যে এই জায়গায় যেতে হলে রাস্তাঘাট আছে কিনা। এই যে আপনি দেখেন সারা বাংলাদেশ বা সিলেট বলেন, যতটা পর্যটন কেন্দ্রে বিনিয়োগ আছে সব বিদেশি বিনিয়োগ। জি, আমাদের ব্যক্তিগত পর্যায়ে, যে ব্যক্তিগত পর্যায়ে আপনি হোটেল, মোটেল, রিসোর্ট সবগুলা বিদেশি বিনিয়োগ। এখন বিদেশি বিনিয়োগ যে আমরা আরও আশা করব, এদের তো নিরাপত্তার ব্যবস্থা আছে। নিরাপদ বিনিয়োগের জায়গা তো তৈরি করে দিতে হবে সরকার। যার কারণে সরকার যদি উদ্যোগ না নেয়, এই যে আমি বললাম দুইটা অবকাঠামোগত উন্নয়ন দুইটা, একটা হলো ব্রিজ, কালভার্ট এগুলো সরকার করবে, আর হোটেল, মোটেল, রেস্তোরাঁগুলো বেসরকারি সেক্টর থেকে করবে। কিন্তু আমরা তো বেসরকারি সেক্টর থেকে আশা করে বসে থাকবো যে সরকার কবে করবে রাস্তা, কবে পর্যটকরা নির্বিঘ্নে আমার এই পর্যটন কেন্দ্রে যাতায়াত করতে পারবে, তখন আমি একটা রেস্টুরেন্ট করব, একটা হোটেল করব, একটা রিসোর্ট করব, একটা মোটেল করব। সরকারি উদ্যোগ না নিলে তো হয় না। আমি আপনাকে আরেকটা কথা বলি যে আমাদের পর্যটক যারা আছে, আমাদের পর্যটনের বাসায় পর্যটক ওনাকেই বলা হয় যিনি মিনিমাম 1 রাত অবস্থান করবেন সেই অঞ্চলে, অর্থাৎ নিজের স্থান থেকে অন্য স্থানে যখন যাবেন পর্যটন কর্মকাণ্ড পরিচালনার জন্য, মিনিমাম 1 রাত এবং ম্যাক্সিমাম 365 দিন, তখন ওনাকে বলেন পর্যটক। প্রশ্ন থেকে যায় যে যিনি সেম ডে ঘুরে আসলো, যেমন টাঙ্গুয়ার হাওয়ার সেম ডে ঘুরে আসলো, উনি তাহলে কি হতে পারে? উনি তখন হবে ট্রাভেলার, পরিদর্শক। এখন কথা হলো পরিদর্শকের তো আর থাকার কোনো প্রয়োজন নাই। তার প্রয়োজন হলো সে একটা পর্যটন কেন্দ্রে গেল, সে খাবার দাবার তার ফার্স্ট প্রায়োরিটি, খাইতে হবে। একজন পর্যটক গেলে খেতে হবে, তার নিরাপত্তার অভাব, প্রথমেই নিরাপত্তা দিতে হবে পর্যটককে। আপনি দেশি বলেন, বিদেশি বলেন, নিরাপত্তার ঘাটতি যদি না থাকে তাহলে কোনো পর্যটন কেন্দ্রে কোনো পর্যটকরা বিমুখ হবে এবং সেই পর্যটন কেন্দ্র আলোর মুখ দেখবে না। যার কারণে আমার বক্তব্য যেটা, আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে, মানুষকে বোঝাতে হবে। এখনও অনেক লোক আছে পর্যটন সম্বন্ধে ধারণা নাই, যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সভা, সেমিনার। বাংলাদেশ পর্যটন বোর্ড গত কয়েক মাস আগে সিলেটে একটা প্রোগ্রাম করে গেছে। আমি মনে করি যে আমি তখন আলাপ করেছি যে কয়েকদিন পরে পরে, আমার মাস 2 মাস পরে পরে বিভিন্ন জেলায় যদি এই ধরনের মোটিভেশনাল বিভিন্ন প্রোগ্রাম করা হয়। আসলে আমরা তো জানি না পর্যটন কিন্তু সার্বজনীন, কিন্তু আমরা কথায় বলি সার্বজনীন, কিন্তু সার্বজনীন অংশগ্রহণ নাই। মানুষকে বোঝাতে হবে পর্যটন কি, এবং পর্যটন সারা বিশ্বের মানুষ পর্যটনের পিছে ঘুরতেছে। এবং স্বাস্থ্য সচেতনতায় পরিভ্রমণ করা, জি জি জি। একটা যে বিরাট সেই জায়গায় কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, মন মানসিকতার মান উন্নয়ন বিশেষ ভূমিকা রাখে। জি জি। মানুষ যখন স্ট্রেস একদম ডিজায়ারলেস হয়ে যায়, তখনই কিন্তু মানুষ চিন্তা করে যে আমরা উই শুড ভিজিট সামহায়ার। জি জি। এবং পর্যটন কর্মকাণ্ড যখন মানুষ করে, তখন আসলে মানুষের প্রতি মানুষ মনে করে যে একটা শিডিউল করে নেয় যে আমি এই জায়গা ভ্রমণ করে আসলাম, আমি তো ভালো মানসিকভাবে একটু প্রস্তুতি নিলাম, আমার পরিবার সাথে নিলাম, আমি একটু ফ্রেশ হলাম। তখন থেকে মানুষ কিন্তু পর্যটনের প্রতি ভক্ত হয়ে যায়। এবং আমি যেটা বলি, আমাদের দেশটা এমন বিচিত্র দেশ, পর্যটনের এমন কোনো উপাদান নাই সেটা বলা যাবে না। কোনো পর্যটক যদি চায় হাওয়ার ভ্রমণ করতে, সেটা পাবে। কোনো পর্যটক সবুজের সান্নিধ্যে যেতে চায়, সেটাও পাবে। নদী ভ্রমণ করতে চায়, সেটাও পাবে। অর্থাৎ পর্যটনের প্রতিটা উপাদানই আমার দেশে আছে, কিন্তু ঘাটতি যেটা হলো আমাদের সচেতন। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা জানি কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে দুহাম ফেলিয়া, দানের উপর একটি শিশির বিন্দু। বাড়ির পাশে দানের উপর একটি শিশির বিন্দু। আমরা চাই আমাদের বাড়ির পাশ দেখতে, কিন্তু বাড়ির পাশে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নিরাপত্তা আমাদের, এবং সেইখানে যাওয়ার মতো সেই সুযোগ সুবিধা রয়েছে কিনা, সেই ধরনের একটা আমরা অভিলাষ ব্যক্ত করলাম। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আবার চলে আসবো, যাবেন না, কোথাও থাকবেন। বিরতির পরে আবার চলে আসবো, যাবেন না, কোথাও থাকবেন। INTV, Sky 782 এবং কমিউনিটি ফোকাসের সাথে। ধন্যবাদ।